ইনকলাব মঞ্চ 1 মিনিটের জন্য ঘুমায় নাই। শহীদ হাদিকে যেদিন ঘুম পাড়ায় দিয়ে আসলো কবি নজরুলের পাশে, সেদিন থেকে আজ পর্যন্ত 1টা মিনিটের জন্য ঘুমায় নাই। ইনকলাব মঞ্চ জেগে আছে, বিচার চায়, বিচার। সে বিচারটা কার কাছে চায়? আমেরিকার কাছে চায়, চীনের কাছে চায় না, বাংলাদেশের সরকারের কাছে চায়। আর বাংলাদেশের সরকার বলতে আমরা একজনকেই বুঝি, হ্যাঁ ভাই, একজনকেই বুঝি, ডক্টর ইউনূস স্যার। ওনার কাছে এই বিচারটা চাচ্ছে, কিন্তু ইউনূস স্যার কি কোনো জবাব দিচ্ছে? হ্যাঁ, ওনার পক্ষ থেকে গোয়েন্দা বিভাগ যে জবাবটা দিছিল, সেই জবাবের সাথে বর্তমানের অবস্থা মিলে না। হ্যাঁ, মিলে না। গোয়েন্দা বিভাগ আমাদেরকে কি বলছে? যে সে ভারতের দিকে চলে গেছে, এরকম একটা ইঙ্গিত দিছে। বাংলাদেশে নাই, মোটামুটি এই ইঙ্গিতটাই তো দিছে। কিন্তু আসামি দাবি করতেছে সে দুবাইতে আছে। শুধু দুবাই কোন লোকেশনে? আবার সেটা আবার সারজাতে আছে। এখন আপনারা চিন্তা করেন, আসামি তার পরিচয় দিতেছে, তার ঠিকানা বইলা দিতেছে, সে কোথায় আছে। এটা কি বিশ্বাসযোগ্য? না, বিশ্বাসযোগ্য না। অনেকে মনে করতেছে এটা এআই দিয়ে তৈরি। না, এটা এআই দিয়ে তৈরি না। আমি সিনেমার মানুষ ভাই, আমি বুঝতে পারি তার ঠোঁটের নড়াচড়া, কথা কোত্থেকে বাইর হইতেছে। কিছু কথা বাইর হয় ভাই ঠোঁটের আগা থেকে, আর কিছু কথা বাইর হয় পেটের ভিতর থেকে, আর কিছু কথা বাইর হয় ভাই এই মাথা থেকে। ওই চোখ দেখলেই বোঝা যায়। ও তো আর আমার মতো সানগ্লাস পরা না, ওর চোখ দেখতে পাচ্ছি তো। ওর চোখ দেখে আমি বুঝতে পারতেছি এগুলা ঠোঁটের আগার কথা, ব্রেন থেকে না, ঠোঁটের আগা, মুখস্থ করা কথা। হ্যাঁ ভাই, মুখস্থ করা কথা। আর সে কেনই কথাগুলো বলতেছে? ওই যে তার মা বাপ সহকারে 11 জনকে ধরে রাখছে, ওই জন্য সে সামনে আসছে। কিন্তু এই মা বাপ বা তার গার্লফ্রেন্ড, বউ, এদেরকে যদি না ধরতো তাইলে কি আসতো? হ্যাঁ, তারপরও সে আসতো। কারণ কি জানেন? তাকে নিয়ে কেউ খেলতেছে, তার পিছনে কেউ আছে, যা শিখাই দিতেছে সে তাই বলতেছে। আজকে একটা ভিডিও দেখলাম, এই ভিডিওতে সে বৈশা কথা বলতেছে, বোঝা যায় বৈশা কথা বলতেছে, যদিও বোঝার কোনো ক্ষমতা নাই, কারণ ক্যামেরাটা ঠিক এই জায়গাটা রাখে, ব্যাকগ্রাউন্ড যেন দেখা না যায়। তারপরে যে সে বৈশা রয়েছে একটা লাল চেয়ার বা প্লাস্টিকের চেয়ার বা সোফা, এরকম একটা কর্নার দেখা যাচ্ছে। তার মানে সে বৈশা কথা বলতেছে রিল্যাক্স মুডে। হ্যাঁ, রিল্যাক্স মুডে কথা বলতেছে। তার এই লাস্ট ভিডিওটা, মানে আমি 3টা দেখছি, জানি না কয়টা আপনারা দেখছেন, আমি 3টা দেখছি। শেষ যেটা দেখছি, এর পিছনে উদ্দেশ্য ছিল, বিরাট বড় একটা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হইল সে ওসমান হাদিকে, শহীদ ওসমান হাদিকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এর আগেও সে কিছু কথা বলছে যে আমি তাকে 5 লাখ টাকা দিছি একটা কাজ করাইবার জন্য। তার মানে ওসমান হাদি তদবির করত। এবং সে এই কথাও বলছে যে আমি ওনাকে চেকে দিতে চাইছি, উনি বলছে না, ক্যাশ লাগবে, আর অ্যাডভান্স ছাড়া কাজ করা যাবে না। তার মানে দেখেন, সে ভিডিওতে ওসমান হাদির দিকে এমন কিছু ইঙ্গিত করতেছে যে আপনার মনের মধ্যে প্রশ্ন চলে আসবে, ওসমান হাদি তাইলে কি তলে তলে ওই তদবির ব্যবসা করত? এর কাছ থেকে নাইলে 5 লক্ষ টাকা নিল কেন? তারপরে সে কি বলতেছে, 200 গেঞ্জি দেওয়ার জন্য তাকে খুব চাপ দিছে, টেলিফোন করছে। আপনারা তাকে জিজ্ঞাসা করেন, মানে ওসমান হাদির সঙ্গে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করতে বলতেছে। এ পর্যন্ত বলা ঠিক আছে, আচ্ছা ধরে নিলাম এগুলো হইতে পারে, এগুলো আমরা বিশ্বাস করতেও চাই আবার করতেও চাই না। এগুলো সবই প্রমাণ পাওয়া যাবে ওসমান হাদির আশেপাশে যারা আছে তাদের সঙ্গে কথা বললে। কিন্তু আজকে যেটা বললো, এটা একটা ভয়াবহ ব্যাপার, যে তাকে পার কইরা দিছে। মানে যে লোকটা, কি মোল্লা যেন নাম, ওই লোকটা যে তাকে পার কইরা দিছে, সে কে? সে হচ্ছে কি র্যাবের সোর্স। সে বলতেছে যে র্যাবের সোর্স উত্তরায় থাকতো, তাকে নিয়ে সেফ জোনে রাখছে 1 রাত। তারপরে তাকে বলছে যে দেখো ফেসবুকে, ইউটিউবে ছড়ায় গেছে, তুমি এটা করছো, এই ঘটনা তুমি ঘটাইছো, তোমাকে কিন্তু ছাড়বে না, তুমি পালায়া যাও। তাহলে কি করে পালামু? সেই লোক তাকে ব্যবস্থা কইরা দিছে, সেই র্যাবের সোর্স তাকে সেই ব্যবস্থা কইরা পার কইরা দিছে। সেই মোল্লাই তাকে ভারত হইয়া বা অথবা মনে করেন ঢাকা এয়ারপোর্ট দিয়া কিভাবে পার করছে, এটা ওই মোল্লাকে ধরলে বোঝা যাবে। এটাও সে শিখাই দিতেছে যে ওরে ধরেন। ওর নাম কি আমি ঠিক বুঝি নাই, সরি, নামটা আবার পরে আপনারা যাই না নিয়েন, ওর ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ওকে ধরতে ইঙ্গিত দিয়ে দিচ্ছে বাংলাদেশ পুলিশকে যে ওরে ধরলেই আপনি সত্যটা জানতে পারবেন। আবার তার নাম কেন বলতেছে? সে এত বড় উপকার করলো, তারে দুবাই পর্যন্ত পৌঁছায় দিল,
তারপরও তার নাম কেন বলতেছে? এই জন্য বলতেছে তার সন্দেহ সেই তাকে এই খুনি বানাইছে। হ্যাঁ, সে আসল খুনিকে লুকায়া তাকে খুনি বানাইছে, এবং এই জন্যই তাকে পার কইরা দিয়া, যদি পালায়া যা, পার কইরা দিয়া তাকে খুনি বানাইছে, এটা সে বলতে চাচ্ছে। এখানেই শেষ না, শেষের দিকে আরেকটা মারাত্মক কথা বলছে, সেটার জন্যই সে এই ভিডিওটা করছে। এটাই তার মূল ইঙ্গিত, মূল টার্গেট কি সেটা সে বলতেছে যে এই খুনের পিছনে শিবির এবং জামাতের হাত থাকতে পারে। এটা বইলাই সে ভিডিওটা শেষ করছে, বুঝছেন? মানে এন্ড ক্লাইম্যাক্সটা সে রেখে দিছে। লাস্টে কি বলবে? যা কিছু বলছে ইনায়া বিনায়, আমার মারে ধরছে, আমার 65 লক্ষ টাকা ব্যাংকে, এটা আমার হালাল টাকা, রোজগারের টাকা, হাবি জাবি বহুত কথা বলার পর লাস্টে ইঙ্গিত দিল জামাতে ইসলাম এবং শিবিরের দিকে। তার মানে কি জানেন, ওই যে কিছুদিন আগে কিছু কথা শুনছেন না, কেউ কেউ বলতো ও গিনিপিগ, ও তেলাপোকা, ও ব্যাং, ওরে দিয়া পরীক্ষা নিরীক্ষা করছে, এটা ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়া এই ঘটনাটা ঘটছে। মানে শহীদ ওসমান হাদির এই ঘটনাটা ঘটানো হয়েছে একটা অঙ্কের মাধ্যমে, মানে তাকে আমরা শেষ করে দিয়া পরে আমরা এটা দোষ দিব পার্শ্ববর্তী দেশ বা আওয়ামী লীগ, এরকম কারো দিকে আমরা দোষটা দিব, এরকম একটা ডিজাইন করছে, বুঝছেন? তার মানে কি জানেন, এই আসামি এখন কারো হইয়া এসব বয়ান দিয়া বিভ্রান্তকর কথাবার্তা বইলা আমাদের মাইন্ড ডাইভার্ট কইরা দিচ্ছে। কিন্তু আমরা কি তা হমু? নিশ্চয়ই না। দেখেন, ও যদি দুবাইতে থাকতো, দুবাইতে থাকলে ডক্টর ইউনূস স্যার কি করতে পারে সে জানে। আপনাদের মনে আছে 5ই আগস্টের পর, আপনাদের মনে আছে সৌদি আরব বা কোথায় যেন, আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, মনে হয় সৌদি আরবেতেই ওই যে আমাদের কিছু শ্রমিক ভাই ধরা খাইছিল 5ই আগস্টে স্লোগান দিতে যায়, তাদেরকে জেলে ঢুকাইছিল। ডক্টর ইউনূস স্যার টেলিফোন করে তাদেরকে ছুটাইছে, মনে আছে না? তার মানে কি এই আসামি কি জানে না দুবাই থেকে ধরে আনা খুবই সহজ, কিন্তু খুবই কঠিন পার্শ্ববর্তী দেশ থেকে ধরে আনা। হ্যাঁ, পার্শ্ববর্তী দেশ থেকে ধরে আনা খুব কঠিন, দুবাই শারজা থেকে ধরে আনা কোনো ব্যাপারই না। আর ওইখানে যে বাঙালি ভাইরা আছে, আমাদের প্রবাসী ভাইরা আছে, তারা তাকে ছাড়বে, খুঁজা বাইর করবে না? তার মানে সে পুরা মিথ্যা কথা বলতেছে, আমাদের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাইতেছে। সে বাংলাদেশেও থাকতে পারে, আবার পার্শ্ববর্তী দেশেও থাকতে পারে। এর মধ্যে তো আপনারা দেখছেন ইলিয়াস হোসেন সাহেব একটা স্ট্যাটাস দিছে যে কোনো ব্রিগেডিয়ারের বাড়িতে বাড়ি ধারাতে সে আছে, এরকম কথা বলছে না? আমি জানি না ওখানে পুলিশ গেছে কিনা, র্যাব গেছে কিনা, আর্মি গেছে কিনা, কোনো ব্যাপার না ভাই। গুলশান থেকে যাইতে না হলেও 20 মিনিট লাগবে বাড়ি ধারার ওই লোকেশনে। কেন যায় খোঁজ করতেছে না, কেন চেক করতেছে না? যাই হোক, এই ক্রিমিনাল ভাই জাত ক্রিমিনাল। দেখেন, ও এত টাকা কামায়, কখনো গাড়ি কিনে নাই, ওই বাইক কিনছে, নিজে বলতেছে যে আমি একটা বাইক কিনছি। সবচেয়ে মজা কি জানেন, ও নিজে বাইক চালাইতে পারে না, এই জন্য বাইক চালাইবার জন্য আলমগীরকে রাখছে। আর ওই যে র্যাবের যে সোর্স আছে, ওইটারে কি বলতেছে, ও আমার ছোট ভাই, ছোট ভাই। তার মানে সে কত বড় ডন, এই অরিজিনাল ক্রিমিনাল। ভাই ব্রাদার, অনেক মানুষের সাথে মিশছি জীবনে, আমি এসব ক্রিমিনালদের সাথে মিশছি, তাদের লাইফস্টাইল দেখছি। এরা ভাই জানেন ধরা পড়লে কি করতে হবে, কারা তাকে বাঁচাইতে পারবে, ওই রাস্তাটা আগে করে। এরা উকিল পালে ভাই, 5-6টা করে উকিল পালে, এবং কোথায় কোথায় হাত রাখলে, কারে কারে টাকা দিয়া রাখলে আমি এই ক্রাইমটা করতে পারুম, এটা সামলাইতে পারুম, ওই ব্যবস্থাটা আগে কইরা তারপর ওই ক্রাইমটা করে। এগুলা ভাই নিজের কাছে থেকে দেখছি, সামনে থেকে দেখছি। হ্যাঁ ভাই, অনেক মানুষের সাথে চলতে হয়, উঠতে হয়, বসতে হয়, যেহেতু সিনেমার লোক ছিলাম। যাই হোক, এখন শেষ কথা ভাই, এই ফয়সাল কোথায় আছে না আছে এগুলা কে বলবে? আমরা বলতে পারবো না। এই যে ভিডিওটা আমি আপলোড করতেছি কই থেকে, এটা কে বলতে পারবে? একটা সাধারণ লোক বলতে পারবে? বলতে পারবে না। কিন্তু এটা যদি সরকার চায়, সে 1 মিনিট লাগবে বাইর করতে, 1 মিনিট। কারণ আমি নোয়াখালীর কোন জায়গায় দাঁড়ায়া, কোন টাওয়ারের আন্ডারে এই কথা বলতেছি, কোথা থেকে আমি এটা আপলোড করতেছি, সবই ভাই বাইর করতে 1-2 মিনিটের ব্যাপার। আর ওই ফয়সাল কই থেকে ভিডিও দিতেছে, এটা বাইর করে আমাদেরকে জানান। এই ইনকলাব মঞ্চ ভাই কেন ঘুমাচ্ছে না? কারণ কি? কারণ এইটাই, ওদের কাছে খবর আছে ভাই, নিশ্চয়ই খবর আছে। এই ডিপ স্টেটের ভিতর থেকে ভাই, সব জায়গায় তো সবাই লোক থাকে, এটা তো বুঝেন আপনি। আপনি একটা জিনিস খেয়াল করে রাখবেন যে আমাদের দেশে যতগুলো অর্গান আছে, আর্মি বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, গোয়েন্দা বলেন, প্রশাসনের যে কোনো জায়গায় যান না কেন, দেখবেন আপনার নিজেরও 2-1 লোক খুঁজা পাবেন। তেমনি এই ইনকলাব মঞ্চেরও ভাই ভিতর থেকে খবর নেওয়া আছে। কি খবর?
যে এই কিলিং এর সাথে বড় কারো হাত আছে, আর যে হাতটা হয়তো এই দেশেই আছে, আবার পার্শ্ববর্তী দেশে থাকতে পারে, পৃথিবীর অন্য জায়গায় থাকতে পারে, কোথায় আছে এটা খুঁজে বাইর করার দায়িত্ব সরকারের, ডক্টর ইউনূস স্যারের। কারণ বর্তমান সরকার বলতে আমি শুধু ডক্টর ইউনূস স্যারকেই বুঝি। স্যার, আপনি একটু কথা বলেন, কিছু বলেন এই ব্যাপারটা নিয়ে। আপনার সন্তানরা আজকে 2টা সপ্তাহে রাত নাই দিন নাই এই প্রচন্ড শীতের মধ্যে ওইখানে দাঁড়ায় বিচার চায়, আপনারা সবাই চুপ আছেন। আর চুপ থাকার পিছনে কারণ ছিল, অনেকগুলা মর্মান্তিক ঘটনা আমাদের দেশে ঘটে গেছে। আমরা বেগম জিয়াকে হারাইছি, এই টাইমটা আমরা পার করছি, কিন্তু এখন বলেন, এখন কথা বলার সময়। ডক্টর ইউনূস স্যার, আমার দাবি আপনার কাছে, আপনি মুখ খোলেন। হ্যাঁ, আপনাকে মুখ খুলতে হবে এই বিচার নিয়ে। আর এই বিচারের একটা চার্জশিট দেওয়া হবে 7 তারিখে। আমরা আশা করি 7 তারিখের মধ্যে সরকার আমাদেরকে জানায় দিবে কারা জড়িত ছিল, এর পিছনে কে টাকা ঢালছে, কে প্ল্যানিং করছে, কে এই খুনটা করাইছে, তার নামটা জানতে চাই। কারা জড়িত তার নামটা জানতে চাই। একটা জিনিস চিন্তা করেন, কোনো কারণে যদি ইনকলাব মঞ্চ জায়গা না উঠতো, তারা যদি ওইখান থেকে এই বিচারটা না চাইতো, তাহলে আমার মনে হয় এতদিনে সবাই ওসমান হাদির কথা ভুলা যাইতাম, সরকারও চাইপা যাইতো। 7 তারিখে ভাই, এই মাসেরই 7 তারিখে একটা চার্জশিট দিবে। এই চার্জশিটের দিনে আমরা আশা করি আসল নামটা বেরিয়ে আসবে। আর ওই চার্জশিটের মধ্যে যদি দেখি ওই আগেরই মতো, আগে যা যা বলছেন তাই, এই কয়জন আসামি আর অরিজিনাল আসামি কোথায় আছে জানি না। এইটাই যদি তদন্ত রিপোর্ট হয়, ওই রিপোর্টটা কেউ মাইনা নিবে না। আর এই ইনকলাব মঞ্চ